ইন্দ্রজিৎ সূত্রধর এবং এগরায় বৈচক গ্রামে তপন খাটুয়া তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এর মধ্যে প্রকাশিত যে সম্পূর্ণভাবে একজনের হাত পা বাঁধা অবস্থায় তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে হয়তো প্রশাসনের পক্ষ থেকে বলা হবে মৃত্যুর কারণ আত্মহত্যা। অতীতে একবার দেখা গিয়েছিল একজন বিধায়ক হাত বাঁধা অবস্থায় আত্মহত্যা করলেন। এটি অভিনব আত্মহত্যার পদ্ধতি। বর্তমানে দেখা যাচ্ছে হাত এবং পা দুটোই বেঁধে ফেলা হচ্ছে। এরপরে হয়তো উঠে আসবে প্রশাসনের বিবৃতি যে মৃত্যুর আসল কারণ আত্মহত্যা, পারিবারিক কলহ। একইভাবে আমাদের এক কর্মীর মৃতদেহ আজকে পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়েছে। নৃশংসভাবে তিনি খুন হয়েছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে শান্তির বাণী প্রচার করতে চাইছেন, যারা দিল্লিতে গিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়ে মিথ্যা সন্ত্রাসের গল্প বলছে, আজকে তাদের রাজত্বে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর ৩৩ জন বিজেপি কর্মী খুন হয়ে গেল। এটা কিসের ইঙ্গিত বহন করছে? যারা সঠিক হলফনামা দিয়ে এখনো পর্যন্ত মহামান্য আদালতকে হয়তো আশ্বস্ত করতে পারেননি, কি পেরেছেন, যেহেতু একটি বিচার বিভাগের বিষয়, এখানে আমাদের বিরাট কিছু বলবার নেই। কিন্তু তৃণমূলের এই জঘন্য হত্যালীলা থেকে বাংলার মানুষ কবে মুক্তি পাবে সেটা এখন নতুন করে ভেবে দেখার দরকার। এ রাজ্যে আইনের শাসন নেই। এ রাজ্যের প্রশাসন, পুলিশ, দল, নেতা, মন্ত্রী মিলেমিশে একাকার হয়ে আছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা আশা করব যারা সংবিধানের রক্ষাকর্তা, যারা সংবিধানের কাস্টোডিয়ান, যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা, আজকে তাদের উপযুক্ত সময় নিয়ে চিন্তা ভাবনা করবার। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বক্তব্য মানুষের কাছে রেখেছি। আমরা গণতান্ত্রিক ভাবেই এখনো পর্যন্ত এই সমস্ত ঘটনার মোকাবিলা করছি। গণতান্ত্রিক ভাবে কখনো আদালতের দরজায়, কখনো সাংবিধানিক প্রধানের কাছে আমরা আমাদের বক্তব্য রেখেছি, কিন্তু আজ পর্যন্ত এই হত্যা বন্ধ করা যায়নি। কারণ এই মুহূর্তে যে রাজনৈতিক দল, যদিও কোশ্চেন মার্ক, এটা ভবিষ্যৎ প্রজন্মের রাষ্ট্রবিজ্ঞানীরা বিচার করবেন, গবেষণা করবেন, এটাকে রাজনৈতিক দল বলা যায়। আজকে যেভাবে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং যাদের জাদুকাঠি স্পর্শে সমস্ত মানুষ তাদের রাজনৈতিক অতীত পর্যন্ত বিস্মৃত হচ্ছেন, তার পলিটিক্যাল গ্রুমিং বা তার পূর্বপুরুষদেরও সমস্ত কাহিনী ভুলে যাচ্ছেন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বিধানসভার প্রাক্তন সদস্য মাননীয় উদয়ন গুহ। তিনি যে ভাষায় পোস্ট করেছেন সেটা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে, সেটা কোনো রাজনীতি করা মানুষের ভাষা নয়। এই ভাষা সুশীল সমাজের ভাষা নয়। এই ভাষা যিনি জনপ্রতিনিধি ছিলেন তার কাছ থেকে কাম্য নয়। সম্পূর্ণভাবে প্রতিহিংসামূলক, উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন তিনি। একটা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্ন জায়গায় পোস্ট করে আওয়াজ তুলেছেন তারা আন্দোলন করতেই পারে। সামান্যতম ওই কুল ছোড়া ভাই তো এখনো পর্যন্ত কেউ মুচ্ছা যাননি। এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে তারা মিটিং করবেন, মিছিল করবেন, এগুলো সব রাজনৈতিক অবস্থানে এগুলো চলবে। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা অফিসের ভাঙচুর, কুচবিহার জেলা অফিসকে আক্রমণ করা, এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থার ইঙ্গিত বাহী?
সেটা আগামী দিনে এ রাজ্যের মানুষ বিচার করবেন। কি ভারতবর্ষে যারা গণতন্ত্র রক্ষার তাগিদে ভারতবর্ষের গণতন্ত্রকে বিকশিত করবার জন্য বিভিন্ন সময় কেউ প্রাতরাশে অংশগ্রহণ করছেন, এটা তাদের চিন্তা ভাবনা করা উচিত যে পশ্চিমবঙ্গের বাইরে এই ধরনের ঘটনা কোন কোন রাজ্যে আর ঘটেছে। বিজেপি শাসিত একাধিক রাজ্য আছে, বহু রাজ্যে বিরোধী দল কংগ্রেস আছে, বহু জায়গায় কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন করছে। কিন্তু নির্বাচনোত্তর পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মাটিতে, কখনো গুজরাট, মধ্যপ্রদেশে কিন্তু এ ধরনের কোন ঘটনা নিয়ে কংগ্রেস আজ পর্যন্ত কোন অভিযোগ করতে পারে। সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 34 বছরে নিরবিচ্ছিন্ন বাম শাসনের যে সন্ত্রাস আমরা দেখেছি, যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান, যে রক্ত ঝরানো রাজনীতির বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছিলেন, যে অত্যাচারের বিরুদ্ধে মানুষের গণতন্ত্রকে বাজেয়াপ্ত করবার বিরুদ্ধে তিনি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান নিয়ে এ রাজ্যে তথাকথিত পালাবদল ঘটিয়েছিলেন। আজকে তাদের এই অত্যাচার সিপিআইএম এর 34 বছরের কৃতকর্মকেও আজকে ফিরিয়ে দিতে হচ্ছে। আজকে যে ভাষায় উদাহরণ প্রকাশ্যে হুমকি দিলেন, শুধু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের এটাই, পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অতীতে কি বলেছেন আর বর্তমানে কি বলছেন এই দুটোকে রিলেট করা হয় না। সে সংবাদ মাধ্যমেই হোক আর জনমানুষেই হোক, সে নিয়ে আমাদের সমাজ এখন বিশেষ করে উৎসাহী নন। 2011 সালে পশ্চিমবঙ্গের তথাকথিত পালাবদলের পর স্পিকারের ভূমিকার বিরোধিতা করে, তৃণমূলের স্বৈরতান্ত্রিক আচরণের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে একটি মক অ্যাসেম্বলি আয়োজন করেছিলেন বামপন্থীরা। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করেছিলেন মাননীয় উদয়ন গুহ। আজকে তিনি যেভাবে একদম সরাসরি ক্রিমিনাল হয়ে ওঠার ডাক দিলেন এবং যেভাবে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করবার ইন্ধন যোগানের উস্কানি দিলেন, আজকে এটা একটি নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনীতি। কুচবিহারে সন্ত্রাসের কারণে বহু বিজেপি কর্মী এখনো রাজ্যের সীমা ছাড়িয়ে আসামে গিয়ে আশ্রয় নিয়েছে। কুচবিহার জেলার বহু বিজেপি কর্মীরা এখনো ঘরে ফিরতে পারেননি। আজকে বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ত্রাস চলেছে। এমনকি কলকাতার অত্যন্ত কাছে যে কামদুনি এক সময় সংবাদের শিরোনামে উঠে এসেছিল, শুধু সেখানে বিজেপি করবার অপরাধে আজকে তারা তাদের ওখানে মানুষের যে সামান্যতম ওই এলাকায় রোজগার, যেটা তাদের নিজেদের জমিগুলো তারা মাছের ভেড়ি করতে দিয়ে দেয় এবং রাজনৈতিক মধ্যস্থতার মাধ্যমে যারা চাষ করেন তাদের বছরে দুবার যারা টাকা পায় তাদের পুণ্যবৃত্তি নিবারণ হয়। আজকে 50টি পরিবারকে সম্পূর্ণভাবে তাদের নিজের জমিতে উৎপাদিত মাছের কারণে যে টাকা তাদের প্রাপ্য সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বেছে বেছে ওই অঞ্চলে বিজেপি কর্মীদের ভ্যাকসিন যাতে না পায় সেই ব্যবস্থা করেছে। এর থেকে কবে আমরা মুক্তি পাব? যারা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, আপনারা অনেক বিপরীত পরিস্থিতির মধ্যে, প্রতিকূলতার মধ্যে দিয়ে এবং প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সংবাদ পরিবেশন করেন। আপনাদের কাছে একটু আবেদন জানাবো, এই কলকাতার পরিসরের বাইরে গিয়ে গ্রাম বাংলায় এখনো পর্যন্ত গণতন্ত্রের প্রকৃত রূপটা কি এবং রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, যারা বিভিন্ন সময় বাংলা এবং বাঙালির ঐতিহ্যের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তাদের আচরণের সম্পর্কে একটু মানুষের সামনে তুলে ধরতেন। আজকে দিল্লিতে সকালে একটা ব্রেকফাস্ট মিটিং দেখা গেল, সেখানে বিরোধীরা এক জায়গায় এলেন, কংগ্রেস রাহুল গান্ধী লিড করছিলেন। কি মনে হচ্ছে একটা বিরোধী ঐক্য সভা করছে, তারা কিন্তু পার্লামেন্টে দুটো ইস্যু, একটা হচ্ছে পেগাসাস এবং পেট্রোল ডিজেল প্রাইস নিয়ে তারা কিন্তু বড় আন্দোলনের সহমত পোষণ করেছে। আন্দোলন তো দেখলাম গত 10 বছরে শাসক দল থাকলেও তারা নির্দিষ্ট কিছু ইস্যুর বিরুদ্ধে আন্দোলন করে। ইউপিএ যখন ক্ষমতায় ছিল কখনো কংগ্রেসকে কোন আন্দোলন দেখেছেন কোন রাজ্যে? গত 7 বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ কোন আন্দোলন তৈরি হয়েছে?
সারা দেশ জুড়ে কেউ আন্দোলন করতে পেরেছে? গণতন্ত্রে তো বিরোধীদের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। গঠনমূলক বিরোধিতা নয় নাই বলবেন, একটা আন্দোলন তো করবেন। যা আন্দোলন করেছিলেন, ডাক দিয়েছিলেন, মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সাইকেল চড়া ভালো হতে শরীর ভালো থাকবে, একটু শরীর নাড়াচাড়া হবে, হেভি ব্রেকফাস্টের পরে সাইকেল চালালে হজম প্রক্রিয়াটা ভালো হবে। কৃষক আন্দোলন হচ্ছে বড় আন্দোলন, কৃষি বিলের এগেনস্টে কৃষক আন্দোলন কিন্তু বড়। কোনটা কৃষক আন্দোলন? আমরা দেখেছিলাম কোথায়, ভবানীপুরে এসেছিল, ট্রাক্টরটা নিয়ে যেতে পারেননি ভবানীপুরে, আর একটি মেয়ে তো নিখোঁজ হয়ে গেল, ওখানে গিয়ে আক্রান্ত হলেন, তারপরে কোভিডে মারা গেছেন 30 এপ্রিল। সবাই বাড়ি যাচ্ছেন কৃষক আন্দোলনে, তার পরিবারের কাছে কেউ গেছে হুগলির মেয়েটির বাড়িতে যে কিভাবে মারা গেল? তার বাবা যখন প্রতিবাদ করেছিলেন, অভিযোগ করেছিলেন, সংবাদ মাধ্যম খুব একটা বেশি খবরটি ছাপেন। লস অফ ফেসের কারণে বামপন্থীরা তাদের কৃতকর্মের জন্য মানুষের সামনে ঘটনাটি তুলে ধরে। পশ্চিমবঙ্গে কৃষক আন্দোলনের কোন প্রাসঙ্গিকতা নেই, কারণ এখানে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য পায় না। যিনি কৃষক আন্দোলনের নেতা তিনি 4-5 জন উগ্রপন্থী, যাদের এই মুহূর্তে সরকারি জেলে যারা আছে তাদের ছেড়ে দেবার দাবি জানাচ্ছে। কৃষক আন্দোলনের নামে সম্পূর্ণভাবে রাজনৈতিক বিরোধিতা চলেছে। আজকে ভারতবর্ষের কৃষকদের 95%-এরও বেশি কৃষক ওই আন্দোলনের সঙ্গে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং ইজ অফ ডুইং বিজনেস ইনিশিয়েটিভে 4টে ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ স্কচ অ্যাওয়ার্ড জয় করেছে। তিনি সেগুলো জানিয়েছেন কোন ক্যাটাগরিতে কি, কোনোটা গোল্ড, কোনোটা সিলভার, কোনোটা প্ল্যাটিনাম। আপনারা সবসময় অভিযোগ করেন যে এই রাজ্যে শিল্প আসবে না, বড় ইনভেস্টমেন্ট আসবে না, পরিবেশ নেই, কিন্তু এরকম স্বনামধন্য সংস্থা এইভাবে পুরস্কৃত করছে এবং এর আগেও এই অ্যাওয়ার্ড পেয়েছেন, এবারও পেয়েছেন। মুখ্যমন্ত্রী সেটা গর্বের সঙ্গে টুইটও করেছেন, কি বলবেন? আপনি এখান থেকে গাড়িটা স্টার্ট করুন, করে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছুন, দেখবেন কত হোর্ডিং আছে জ্যোতিষীদের, প্রত্যেকেই স্বর্ণপদক প্রাপ্ত। পশ্চিমবঙ্গ সবসময় স্বর্ণপদক, রৌপ্যপদক পেয়ে থাকে, কিন্তু আমরা তো মুখ্যমন্ত্রীকে কোনো বড় শিল্পের দ্বার উদ্ঘাটন করতে দেখি। কিন্তু মানে এই সংস্থাটা তৃণমূলের সংস্থা। আমি তো বলছি পশ্চিমবঙ্গের শিল্প দেখলে কোথায় গিয়ে গোল্ড মেডেল পেলেন, এটা অলিম্পিক তো হয়, সিলভার মেডেল পেলেন, সেটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় পশ্চিমবঙ্গে একটা বড় কারখানা হয়েছে, টাটা চলে যাবার পরে এখানে কোনো বড় বিনিয়োগ হয়েছে, সেক্টর 5-এ নতুন কোনো কোম্পানি এসেছে, আমরা দেখবো নতুন কোনো শিল্প তালুক তৈরি হয়েছে, নতুন কোনো এসিজেড তৈরি হয়েছে। এসিজেড সম্পর্কে সরকারের বর্তমান অবস্থান কি? সরকার তার জমি নীতি পরিবর্তন করেছেন। এরা যে আমাকে এর আগে দেখেছি, মুখ্যমন্ত্রী একবার হুমকি পর্যন্ত দিয়েছিলেন যে বিনিয়োগ করবেন কিনা বলুন। একদম প্রকাশ উনি সংসদের ভাষায় কথা বলেন, তারপরেও কিন্তু বিনিয়োগ আসে। এমনকি আমরা দেখেছি কলকাতার নগরপালকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ভেবেছিলাম উনি হয়তো পুলিশ কমিশনারকে নিয়ে যাওয়া হয়েছিল বিদেশে, মানে শিল্প উদ্যোগীদের আনবার জন্য। আমরা ভেবেছিলাম উনি হয়তো কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারেন, কিন্তু সেখান থেকেও দেখলাম না কোনো লোক এসেছে। যে চলতি অধিবেশন তাদের 12টা বিল পাস হয়েছে। ডেরেক ওব্রায়েন টুইট করছেন যে হিসেব করে দেখা গেছে প্রতি বিল পিছু পাস করতে 5 মিনিট বরাদ্দ হয়েছে। এটাকে পাস না বলে উনি পাবলিশ বলছেন, বই পাসের মতো। কিভাবে দেখছেন না? কারণ ওরা বলতেছে বিরোধীরা এই বিল ক্ষেত্রে তাদের অংশ পাচ্ছেন না, তর্ক বিতর্ক সেগুলো বারণ করেছে থাকতে। বিলগুলো অত্যন্ত প্রয়োজনীয় বিল, 30 দিনের আগে নোটিশ দেওয়া আছে, 30টা বিলের নোটিশ দীর্ঘদিন আগে দেওয়া আছে। বিরোধীরা তার সম্পর্কে ওয়াকিবহল, বিলগুলিতে কি আছে প্রত্যেকে পড়ে দেখেছে, সে নিয়ে কোনো বক্তব্য নেই। কারণ তারা জানেন এই বিলগুলি যেগুলো এনেছে, এই বিলগুলির স্বচ্ছতা, এটা কতটা যুগোপযোগী এবং কতটা মানুষের জন্য প্রয়োজনীয়, কতটা সংস্কারমুখী, এই জিনিসগুলো বিরোধীরা বুঝতে পেরেছেন যে এই বিল নিয়ে তারা কোনো বিরোধিতা করতে পারবেন না, বিল নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না, সরকারকে কাঠ করে দাঁড় করাতে পারবেন না। আর সেই জন্যই পরিকল্পিতভাবে একদিন আগে পেগাসাস নিয়ে এসেছে, একটা তথ্যহীন, যুক্তিহীন, ভিত্তিহীন, যারা সেটা ক্র্যাক করেছে তারা বলছে তাদের কাছে কোনো প্রমাণ নেই, এবং এমন একটা সংস্থা যারা অতীতে এই ধরনের একটি কাজ করবার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছে, তো তাদের বক্তব্য নিয়েছে, তারা ডিজার্ভ করছে হাউসকে, কারণ তারা জানি তাদের বিরোধিতা করার মতো কিছু নেই। সরকার তো বসে থাকবে না, দেশের মানুষ যারা প্রান্তিক মানুষ আছে, এই যে উদয়নারায়ণপুর একটি আগে কিশোরী ভেসে গেছে, আজকে উদয়নারায়ণপুরের যে অবস্থা, হাওড়া হুগলির যে যেভাবে প্লাবিত হয়ে গেছে, তারা এখন পানীয় জলের কথা চিন্তা করবে না পেগাসাসের কথা চিন্তা করবে?
কিন্তু উদয়নারায়ণপুর নিয়ে সৌমেন মহাপাত্র কিন্তু বলছেন এটা ইচ্ছে করে বিজেপি করছে, এটা একটা ষড়যন্ত্র। কেন্দ্রীয় ইচ্ছে করে একদম। হ্যাঁ, জল ওনারা ছাড়তে এমনি সরকার জল ছাড়ছে। যে আমরা বারবার বারণ করেছি এইভাবে জল ছাড়তে, ডিভিসি কে প্রত্যেকবার অনুরোধ করা হয়, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ইচ্ছে করে আমাদের বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। এবং শুধু তাই নয়, উনি বলছে কোট আনকোট এই একই সঙ্গে তার অভিযোগ রাজনৈতিক সাম্প্রদায়িকতা ছড়ানোর উদ্দেশ্যে জল ছেড়ে কেন্দ্র রাজনৈতিক সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায় জানো? আমি বুঝি না। ওটাই আর কি বলবো। মানে man-made পথ না, সেই মমতার তত্ত্ব man-made পথ। ওই সেখান থেকে লিগেসি বহন করছে না, বাইরে কিছু বলতে পারছে না। এগুলো কেন ডিভিসি জল ছাড়ে, কোন পর্যায়ে ডিভিসি জল ছাড়ে, সেটা সুস্থ স্বাভাবিক প্রত্যেকটি মানুষের জানা। কিন্তু বন্যার একটা জায়গা নির্দিষ্ট সময় পর ডিভিসি তো জল আটকে রাখতে পারে না, তাকে ছাড়তে হবে। কিন্তু বন্যা যখন জলকে পড়েছে, তখন সরকার তো অনেকদিন আগে থেকেই বলছিলেন যে জলোচ্ছ্বাসের কথা। অনেক আগে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন যে সকল বিএনপির সতর্ক থাকতে বলা হয়েছে। চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠক হয়েছে, আপনারা সাংবাদিকরা তো দেখালেন, গণঘটা করে বিভিন্ন ভাবে তো প্রচার করা হবে, অত্যন্ত তৎপর আছে। কিন্তু আজকে যে অবস্থা হয়েছে, এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা নিয়ে আমরা রাজনীতি চাই। আমি বলতে চাই যে এখানে যে মানুষগুলো এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় আছে, তারা কি পেগাসাস নিয়ে বেশি চিন্তিত? বিষয় এটাই। ঘাটালের যে অবস্থা নিয়ে তো দীর্ঘদিন মানুষ দুনিয়া বলে গেলেন। কংগ্রেসের যে যখন বিধায়ক ছিলেন তখন থেকে তিনি লড়াই করলেন, কংগ্রেস কিছু করল। দীর্ঘদিন বামেদের সঙ্গে লড়াই করলেন, বললেন সিপিএম এর কারণে, তাদের ব্যর্থতার কারণে, অপদার্থতার কারণে, উন্নয়ন বিমুখতার কারণে, মানে প্রতিহিংসা রাজনীতির কারণে আজকে ওইসব প্রেসিডেন্ট উন্নয়ন হয়। এটা হচ্ছে কোট আনকোট ওনার বিধানসভা এবং বিধানসভার বাইরের পক্ষ। তৃণমূল সরকারের আমলে কংগ্রেসের থেকে তিনি একইভাবে এই প্রশ্ন তুলেছিলেন, যে আক্রমণ বামেদের করেছিলেন সে আক্রমণ তৃণমূল কংগ্রেসকে করেছিলেন। আজকে মানুষ দুনিয়া তৃণমূল কংগ্রেসে চলে এসেছে। তাহলে তিনি আসবার পরে কি পরিবর্তন করলেন? ওই বেসিনের ওই ঘাটালের সমস্যা, গেলেখাই নদী, এটা তো মানুষ দুনিয়ার নামের সঙ্গে সমর্থক হয়ে গেছে। চাকরির জন্য হাহাকার দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এক জায়গায় দেখা যাচ্ছে আজকে সকালে কৃষিমন্ত্রীর বাড়িতে কৃষক বন্ধুরা তারা অবস্থানে বসেছিলেন। দমকলের অস্থায়ী কর্মীরা তারা ধর্মতলায় দমকলের ওখানে বিক্ষোভ দেখিয়েছেন। আবার এসএসকেএম এর নার্সরা তারা দীর্ঘদিন ধরে অবস্থানে বসে আছেন নার্সেস ইউনিটির জন্য। এই যে স্থায়ীকরণ বা চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এই এত চাকরির হাহাকারটা আপনারা কিভাবে দেখছেন? বিরোধী দল হিসেবে আপনারা এটা নিয়ে কি ভাবছেন? আমাদের যেটা ভাবার, বিরোধী দল হিসেবে আমরা আমাদের কথা বিধানসভার ভিতরে বলি, কিন্তু আমরা তো জানি সরকার সবকিছুতেই পশ্চিমবঙ্গের স্বর্ণপদক প্রাপ্ত। এবং সারা দেশের যখন জিডিপি কমছে, পশ্চিমবঙ্গে নাকি হুহু করে বাড়ছে, পশ্চিমবঙ্গের শিল্পায়ন বাড়ছে, পশ্চিমবঙ্গের কৃষি বাড়ছে। এইমাত্র শুনলাম বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেস, সেখানেও আবার কি স্কচ পেয়ে গেছে। ওখানে এই সমস্ত এত কিছু পাওয়ার পরে এত বিক্ষোভ কেন? কিন্তু তো মেলানো যাচ্ছে। আমরা তো বলছি খালি আমরা বড় কারখানা মুখ্যমন্ত্রী নারকল পাঠাবেন কিংবা ঘন্টা বাজাবেন বা যা হোক একটা কিছু করবেন, এটা আমরা দেখতে চাই। একটা বড় কারখানা আমাদের শিল্পপতি এসে গেছে এবং শিক্ষা থেকে শিল্পে এসেছে। আমরা তো আশাবাদী, বারবার বলছি আমরা চাই আপনি নিজের ওজন কমাবেন, মানুষ হিসেবে এবং শিল্পের ওজন বাড়াবেন। নিয়ে এলে প্রত্যেকটি মানুষ উপকৃত হবে এবং শিল্পায়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের অগ্রগতি উন্নয়নের স্বার্থে বিজেপি রাজ্যের সঙ্গে কোথাও কোনো বিরোধে যাবে না। কেন্দ্র সরকার সব প্রকার সহযোগিতা করবে। প্রয়োজনে আমাদের যে সংসদীয় পরিষদীয় দল আছে পশ্চিমবঙ্গে, তারা বর্তমান সরকারের সঙ্গে দিল্লির যদি ইন্টারভেনশনের প্রয়োজন হয়, আমরা তাদের সঙ্গে একসঙ্গে দিল্লি যেতে প্রস্তুত আছি পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সাংসদরা, মানে বিজেপি সাংসদরা আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়েছেন। মানে আমরা দেখেছি রাজ্যে আপনারা আন্দোলন করছেন, এটা কি এবার দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে চাইছেন? সাংসদ মানুষ নির্বাচিত করে তাদের পাঠিয়েছে, মানুষের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা আছে। বহু জায়গায় আমরা আমাদের কর্মীরা ভ্যাকসিন পাচ্ছেন না, বহু জায়গায় মানুষের লম্বা লাইন। সরকারের কাছে যে পরিমাণ ভ্যাকসিন আছে সেটাকেও ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেট করা হচ্ছে না। সরকারের বন্টন নিয়ে সরকারের যে পলিসি, কোনোভাবে সরকার ম্যানেজ করতে পারছেন না। সরকারি হসপিটালে বলছে স্থানীয় মানুষরা, কালকে বিক্ষোভ দেখছিলাম দুদিন আগেই, যে পাড়া কিছু ছেলেরা লাইন বিক্রি করছে। এই অবস্থায় যখন পৌঁছে গেছে, সাংসদ যাকে তারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের দায়িত্ব আছে, সেই হিসেবে তারা গেছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এখানেও আমরা যেতে চেয়েছিলাম, আমরা অত দূরে যেতে চাইনি, 1500 কিলোমিটার দূরে আমাদের যাওয়ার কোনো ইচ্ছে ছিল। আমরা কাছাকাছি বিডিওর অফিসে যেতে চেয়েছিলাম,
ওখানে আমাদের রাস্তায় নামার সঙ্গে সঙ্গেই তাদের অ্যারেস্ট করেছে, যেমন দেবশ্রী চৌধুরী মন্ত্রী ছিল, রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে দেয়। কোথায় যাবে? আমাদের তো যাবার জায়গা নেই। আমরা যদি এখন রাজ্যপাল ভবনে যাই, ওই নিজেদের পার্টি অফিসে নিজেরা গেছে এই ধরনের বিবৃতি, সেগুলো আমরা দিল্লি বাধ্য হয়েছে। শ্রমিকা লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন বিজেপি শাসিত 5টি রাজ্যে বেকারত্বের হার অনেক বেশি, সেই তুলনায় জাতীয় হারের থেকে বাংলার বেকারত্বের হার অনেকটাই কম এবং সুইসাইডের যে প্রবণতা সেটাও 2016 থেকে 2025 এই বেকারত্বের অগ্রগতির জন্য অনেকটা বেড়েছে। কি বোঝায় এই যে 5টি রাজ্য বিজেপি শাসিত যে 5 রাজ্য সেখানে বেকারত্বের হারের জন্য বেড়েছে, কি বলবেন? মানে লোকসভায় বলছে, লোকসভায় যারা আছে তার উত্তর দেবেন। আমি তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখছি আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বাড়ির সাথে লোকসভায় যিনি প্রশ্ন করেছেন ওখানে যারা রাজ্য আছে তারা উত্তর দেবেন। কালকে দেখলাম ত্রিপুরায় হইচই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল আন্দোলন ডেকেছে প্রায় ব্লক স্তরে। মানে তো সেই আন্দোলনের জন্য তো অনুরাগের ছোঁয়া পড়েছে। আমাদের দুজন কর্মী চলে গেছেন, আর কুচবিহার আর জলপাইগুড়িতে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। অনিল বিশ্বাসের ওখান থেকেই প্রভোকেশনটা হয়েছে। অনিল বিশ্বাসের মেয়ে জাগো বাংলায় লিখেছিলেন সিপিএম তাকে শাস্তির মুখে ফেলতে পারে ভেবে আজকে ক্ষিতি গোস্বামীর মেয়ে তিনি জাগো বাংলায় সব জ্ঞানে কলম ধরলেন। এই যে একের পর এক বাম নেতার মেয়েদের জাগো বাংলায় কলম ধরা, এটা আপনারা কিভাবে দেখছেন? বাংলাও যাচ্ছে, সিপিএমও যাচ্ছে। জেএনভি স্কুল জওহর নবোদয় বিদ্যালয়, সেই জেএনভি স্কুলের জন্য কালকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে লোকসভায় যা জানানো হয়েছে দেশের 17টি স্কুল আপাতত চালু করা যায়নি জমির অভাবে, তার মধ্যে এ রাজ্যে 3টি জেলায় কোনো জমি দিতে পারেনি রাজ্য সরকার, সাউথ 24 পরগনা, আপনার কোচবিহার এবং মালদা। এই যে 3টে স্কুলে দরিদ্র মেধাবীদের পড়ার জন্য জওহর নবোদয় বিদ্যালয় 3টে জেলায় চালু করা গেল না, কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে বা নবোদয় বিদ্যালয় সমিতিকে তারা জমি দিতে পারেনি। কিভাবে দেখুন? মালদা, কোচবিহার, সাউথ 24 পরগনা। আমরা দুটি জেলার ব্যাপারে চেষ্টা করতে পারি। দক্ষিণ 24 পরগনাতে এই মুহূর্তে একটা তো অন্য ধরনের জোন তৈরি হচ্ছে, ওখানে আমরা কথা করতে পারবো বুঝে উঠতে পারছি না। সরকারের যদি শুভবুদ্ধি থাকে, সরকার যদি আন্তরিক হয়, আমাদের যে সাংসদ পরের যে দুটো জেলার নাম বললেন তারা সেখানে চেষ্টা করে। বাবুল সুপ্রিয় সাংসদ হিসাবে থেকে গেছে, মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, মানুষের থেকে ভোট দিয়েছেন, মানুষের প্রতি দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। দুবারের নির্বাচিত সাংসদ, কিন্তু বিজেপি করবেন না, বিজেপি করবেন। এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি সিলেবাসে নেই ভাই, যা বলবে কেন্দ্র। উপনির্বাচনের প্রস্তুতিতে দেখা যাচ্ছে যে দুটোতে ভোট হয়নি, জঙ্গিপুর এবং শামসেরগঞ্জ ছাড়া বাকি যে 7টিতে উপনির্বাচন আসন্ন, সেখানে ইভিএম টেস্টিং এর কাজ শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন নির্বাচন করবে। তারা যদি মনে করে পশ্চিমবঙ্গে উপযুক্ত পরিবেশ আছে নির্বাচন করার, তাহলে তারা নির্বাচন করাবে। কিন্তু যেখানে বিরোধী দল বিজেপি প্রত্যেক জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি, সেই বিজেপির মিটিং এবং মিছিল বন্ধ, বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবে না, বিডিও, এসডিও, ডিএম এর সিএমওএইচ এর কাছে ভ্যাকসিন নিয়ে মেমোরান্ডাম দিতে পারবে না, তারা রাস্তায় নামার পর্যন্ত গ্রেপ্তার করা হবে। বিজেপির মিটিং মিছিল যদি থাকে, তাহলে যদি প্রচারিতা করা যায়, তাহলে নির্বাচনটা হবে। আগে একটা সুস্থ পরিবেশ নিয়ে আসুক, আইন শৃঙ্খলার অবস্থা পরিবর্তন হোক, এই সমস্ত মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার উপাখ্যানটা বন্ধ হোক। যেভাবে আত্মহত্যার প্রবণতা পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছে, সরকারি রিপোর্ট অনুযায়ী বিজেপি পরিবার, আমার মনে হচ্ছে বিজেপি কর্মীরা দিকে দিকে সিজোফ্রেনিয়া নিয়ে আক্রান্ত হয়েছে। এটাও স্বাস্থ্য মন্ত্রক তাহলে ব্যবস্থা করুন, একটা টিম তৈরি করে দেখুন কেন বিজেপি কর্মীদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে, সেটা ওদের দায়িত্ব। এইসব আত্মহত্যার প্রবণতাগুলো কমুক। স্বাভাবিক পরিস্থিতিতে আমরা তো চাই নির্বাচন হোক। মানুষের অধিকার আছে তার পছন্দের জনপ্রতিনিধিকে ঠিক সময় বেছে নেবে, সেই সুযোগ মানুষকে দিতে হবে গণতন্ত্রের সাথে।
দিল্লিতে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে না, এটা 9 বছরের শিশু কন্যাকে দর্শন করে খুনের ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছেন এটা অমিত শাহের ব্যর্থতা, কারণ তার ঘনিষ্ঠ পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু দিল্লির আইন ব্যবস্থা নিয়ন্ত্রণে সেই পুলিশ ব্যর্থ। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতারা এরপর থেকে ক্রাইম থ্রিলার লিখছেন, আমাদের সাহিত্যে এটার খুব একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করে। এভাবে কোনো বিচ্ছিন্ন সামাজিক রোগকে বন্ধ করা যায়, এটা বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। কোনো পুলিশ কমিশনার বদল হলে কোথায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তার জন্য তাকে দায়ী করা, আমার মনে হয় বিরোধিতার জন্য বিরোধিতা করে এটা নিজেদের রাজনৈতিক উচ্চতার সঙ্গে সুবিচার করছে। All covered.